নমস্কার বন্ধুরা, গল্প বাসরের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বিশ্ব সাহিত্যের ভিন্ন ভিন্ন স্বাদের ছোট বড় নানান গল্প নিয়ে সাজানো হয়েছে গল্প বাসর। গল্প বাসরের আজকের নিবেদন বুদ্ধদেব গুহ রচিত উপন্যাস কোয়েলের কাছে। যে পালামৌকে সাহিত্যে চিরজীবী করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, সেই পালামৌকেই কোয়েলের কাছে উপন্যাসে নতুন রূপে সাহিত্য পাঠকের কাছে তুলে ধরেছেন এ যুগের শক্তিশালী কথাকার বুদ্ধদেব গুহ। কোয়েলের কাছে বুদ্ধদেব গুহর বহু বন্দিত উপন্যাস। প্রকৃতি এখানে প্রধান চরিত্র, সন্দেহ নেই, কিন্তু সেই সূত্রে আর যে কটি মানুষের উল্লেখ তারাও কম কৌতূহলকর নয়। মারিয়ানার প্রেম, সুমিতা বৌদির কামনা, লালতির সোহাগ, জগদীশ পাণ্ডের হিংস্রতা, ঘোষদার কৃত্রিমতা আর যশবন্তের আদিমতা কেবল নদীর মতোই প্রাণবান এক প্রবাহ। সৌন্দর্যে, রোমাঞ্চে, উৎকণ্ঠায়, আবেগে উজ্জ্বল উপন্যাস কোয়েলের কাছে। আজ শুনবেন উপন্যাসের ৮ম পর্ব। গল্পপাঠে থাকছি আমি আপনাদের বন্ধু দিলীপ পাল। শুরু হচ্ছে আজকের গল্প বুদ্ধদেব গুহ রচিত উপন্যাস কোয়েলের কাছে। মারিয়ানার কাছ থেকে গোটাচারেক বই আনিয়েছিলাম লোক মারফত। একটি বই নিয়ে বারান্দায় ইজি চেয়ারে বসে মোড়ায় পা তুলে দেখতে লাগলাম। আমি কোনো বিশেষ বই চাইনি, কারণ মারিয়ানার কাছে কোন বই আছে কোন বই নেই তা আমার জানার কথা নয়। মারিয়ানা ৩ লাইনের সুন্দর একটি চিঠি পাঠিয়েছে বইগুলির সঙ্গে, আমাকে শিরেনবুরু যাবার নেমন্তন্ন জানিয়ে। জার্মান কবি রিলকের সনেটস টু অরফিউজ খুলতে গিয়েই মারিয়ানার নাম লেখা 2টি সাদা খাম বইটি থেকে মাটিতে পড়ে গেল। খাম দুটিকে তুললাম। মারিয়ানাকে নিশ্চয়ই কেউ লিখেছিল, ও বইয়ের মধ্যে রেখে দিয়েছিল। আমাকে বই পাঠানোর আগে বের করে নিতে ভুলে গেছে। চিঠি দুটি রীতিমতো ভারী ভারী ঠেকল। পরের চিঠি। ভদ্রতার সব রকম মাপকাঠিতেই অন্যের চিঠি পড়া গর্হিত অপরাধ। চিঠি দুটি বেতের টেবিলের ওপর তুলে রাখলাম। তারপর রিলকের কবিতা পড়তে শুরু করলাম। অন্য বইগুলো নাড়াচাড়া করলাম, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও যখন মন বসল না, তখন হঠাৎ আবিষ্কার করলাম যে আমার সমস্ত মন ওই 2টি চিঠির মধ্যে কি আছে তা জানার অসভ্য আগ্রহে অধীর। সাধে কি বলি যে জঙ্গলি হয়ে গেছি? সব বুঝি, তবু সুমিতা বৌদি যেমন মুখ করে কুলের আচার খান, যশবন্ত যেমন মুখ করে হুইস্কির বোতল খোলে, আমি বোধহয় তেমনি মুখ করে চিঠি দুটি খুললাম। হাতের লেখাটি ভালো না, বড্ড জড়ানো, খুব তাড়াতাড়ি লেখা, বড় প্যাডে লেখা চিঠি। প্রথম চিঠিটায় মারিয়ানা সোনা বলে সম্বোধন, সুগত বলে সমাপ্তি। আমার মারিয়ানা সোনা, গতকাল মেট্রোতে একটা ছবি দেখলাম, দি স্যান্ড পাইপার্স, এলিজাবেথ টেইলর ও রিচার্ড বার্টনের। এডওয়ার্ড বলে একটি চরিত্রে বার্টন অভিনয় করেছেন। সেই চরিত্রটি ও লিজ টেইলরের মিস রোনাল্ডস বড় ভালো লাগলো। তোমায় গল্পটি বলছি। পাহাড় ও জঙ্গল ঘেরা সমুদ্রের পাশে একটি সুন্দর 2 কামরা উঁচু বাড়ি, চারদিকে কাঁচের জানালা। বাড়ির সামনে সারাদিন সিগালরা জলের উপর উড়ে বেড়ায়, ভেসে বেড়ায়। আর স্যান্ড পাইপার পাখিরা ঝাঁকে ঝাঁকে বালু বেলায় ছড়িয়ে পড়েই আবার উড়ে যায়। মিস রেনল্ডস একা একা থাকেন এই লোকালয় বর্জিত নির্জন স্থানে। একেবারে একা নয়, সঙ্গে বছর 10-এর ছেলে থাকে। কৈশোরের শেষে মানুষের কৌতূহল যখন অসীম থাকে, সে বয়সে ছেলেরা হামানদিস্তায় হাত ঘড়ি ঘুরিয়ে
ঘড়ি কি করে চলে সেই তথ্য আবিষ্কার করতে চায়। ঠিক সেই বয়সে শারীরিক সম্পর্কে মজাটা কোথায় তা বুঝতে গিয়ে মিস রেনল্ডস অন্তঃসত্ত্বা হয়। সমাজের মানুষ এবং বাবা মার স্বাভাবিক কারণে তার শরীরের মুকুলিত অন্য শরীরটিকে অঙ্কুরে বিনষ্ট করতে পরামর্শ দেন, কিন্তু মিস রেনল্ডস তা না শুনে এবং পাছে বাবা মায়ের কোনো অসম্মানের কারণ ঘটায় সেই কনসিডারেশনে নিজের দেশ ছেড়ে বহু দূরে এক অন্য রাজ্যে আমেরিকাতেই এসে সেই পাহাড় সমুদ্রের কোলে বাসা বাঁধে। পুরুষ মানুষ সম্বন্ধে মিস রেনল্ডসের অনেক অভিযোগ ছিল, যেমন তোমাদের অনেকেরই আছে। ওর 12 বছর বয়স থেকেই যেহেতু ও দেখতে সুন্দরী ছিল, পুরুষরা ওর কাছে ঘেঁষে, কাছে আসে, অন্তরঙ্গতা করতে চায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা যাকে বলে তাও কোনো দিন কোনো পুরুষের মধ্যে দেখেনি। ভালোবাসার সংজ্ঞাও জানত না। ওর অন্তরের অভিধানে পুরুষের ভালোবাসা অর্থবাহী হয়ে অন্য একটি জ্বলন্ত শব্দ লেখা হয়ে গিয়েছিল, যা কেবল দাহ বাড়ায়, দাহ নেবায় না। প্রকৃতিকে সত্যি সত্যি ভালোবাসত মিস রেনল্ডস। ছবি আঁকত, সারা দিন ছবি আঁকত। ডানা ভাঙা স্যান্ড পাইপার পাখিকে বুকে তুলে ঘরে এনে যত্ন করত। স্বার্থপর ও নোংরা পুরুষ মানুষের হাত থেকে বাঁচবার একমাত্র নিশ্চিত স্থান যে প্রকৃতি, তা সে বুঝেছিল। কিন্তু একদিন তার জীবনে এডওয়ার্ড এলো। এডওয়ার্ড বিবাহিত, স্ত্রীর সঙ্গেই সে থাকে, বিশ্বস্তা স্ত্রী, সুন্দরী স্ত্রী। স্ত্রী তাকে ভালোবাসে, সেও স্ত্রীকে ভালোবাসে। এডওয়ার্ড সুপুরুষ, বিখ্যাত মিশনারি স্কুলের কর্ণধার, নিষ্ঠায়, আদর্শে, পবিত্রতায় বিখ্যাত। মিস রেনল্ডসের ছেলের স্কুলে ভর্তির ব্যাপার নিয়ে দুজনের প্রথম দেখা হলো। মিস রেনল্ডস জীবনে এমন পুরুষ মানুষ দেখেনি তার আগে। সুপুরুষ তো বটেই, শিক্ষা আছে কিন্তু দম্ভ নেই, চাওয়া আছে কিন্তু চাতুর্য নেই, জ্বালা আছে কিন্তু সে জ্বালা বিকৃত হয় না। নিজের বুকে ঝড় উঠলে নিজে নৌকো ডুবিয়ে দিয়ে সে ঝড়কে সে প্রশমিত করে, সেই ঝড়কে কুল ছাপিয়ে অন্য মনে ঠেলে পাঠায় না। এডওয়ার্ড বিবাহিত, অথচ সেও নতুন করে ভালোবাসল। সমাজের চোখে এই বিষম অপরাধ। নিজের বিবেকের কাছে সে সবসময় ছোট হতে থাকল। মাঝে মাঝে এডওয়ার্ড এসে রাতে থাকত মিস রেনল্ডসের স্বপ্নের মতো ঘরে। স্যান্ড পাইপারের ডানার গন্ধবাহী হাওয়ার বাস নিত বুক ভরে, সমুদ্রের ফেনোচ্ছ্বাসে নিজের সমাহিত উচ্ছ্বাসকে দিত ডুবিয়ে। ধীরে ধীরে ওদের অন্তরঙ্গতা যখন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম হয়ে উঠল, তখন একদিন বিবেক সম্পন্ন মূর্খ পুরুষ এডওয়ার্ড তার স্ত্রীকে জানালো তার নতুন ভালোবাসার কথা। মিস রেনল্ডস যখন শুনল যে এডওয়ার্ড তার স্ত্রীকে তাদের সম্পর্কে কথা বলেছে, সে ক্ষোভে, দুঃখে, অভিমানে কাঁদতে লাগলো, কারণ সে সত্যিই নিজেকে প্রকৃতির কন্যা বলে মনে করত। সে বলল, এতে বলার মতো কি ছিল? পাপের কি ছিল? একজন পুরুষ ও নারীর মধ্যে গোপনীয় কোনো মধুর সম্পর্ক থাকা কি পাপ? কোনো স্বীকৃত গোপনীয়তা দিয়ে কি সম্পর্ক ঢেকে রাখা যেত না? তোমার এ কেমন পাপ বোধ? তোমার এ কেমন বিবেক? ন্যায় অন্যায় চেননি? কিন্তু মারিয়ানা, ন্যায় অন্যায় বিচার আমার মতো, মিস রেনল্ডসের মতে দু একজন পাগল লোকের মত সাপেক্ষ নয়। তোমাদের বদ্ধমূল সংস্কার, তোমাদের বিবেক, তোমাদের সমাজ কিন্তু এডওয়ার্ড যে শাস্তি পাওয়ার যোগ্য নয়, তাকে সেই শাস্তি দিল। মিস রোনাল্ডসও শাস্তি পেল, এডওয়ার্ডের স্ত্রীও সেই শাস্তি পেল।
শাস্তি কোনো আদালতে হলো না, কিন্তু এডওয়ার্ড অন্তর্দ্বন্দ্ব ও বিবেক দংশনে ক্ষতবিক্ষত হয়ে তার স্ত্রী এবং রেনল্ডস দুজনকেই ছেড়ে চলে গেল। একজন স্বয়মারোপিত বিচ্ছেদ পেল, অন্যজন অন্যারোপিত বিচ্ছেদ। আর এডওয়ার্ড ধর্মপুস্তকের শুকনো পাতা খুঁড়ে খুঁড়ে, সোনা খুঁজতে খুঁজতে তার কবরের দিকে এগিয়ে চলল। বুঝলে মারিয়ানা, তোমরা বড় খারাপ, তোমরা বড় খারাপ। তোমরা যাই চাও না কেন তা ব্যক্তিগত মালিকানায় চাও। মানুষের মনকে যে লক্ষিন্দরের বাসর ঘরের মতো পরিসরে আটকে রাখা যায় না, এবং গেলেও যে তাতে সাপের মতো সূক্ষ্ম শরীরে ভালোবাসার প্রবেশ সম্ভব, তা তোমাদের কিছুতেই বোঝানো গেল না। এডওয়ার্ড চলে গিয়ে হয়তো বেঁচে ছিল, আমি চলে না যেতে পেরে মরছি, অনুক্ষণ মরছি। তুমি, আমি, মহুয়া, আমরা সবাই রেনল্ডস, এডওয়ার্ড ও এডওয়ার্ডের স্ত্রীর ছায়া। অবিকল ছায়া নয়, বিকৃত ছায়া। ছবিটি বড় ভালো লাগলো। দেখতে দেখতে তোমার কথা খুব মনে পড়ছিল। আমার এই একতরফা পরিণতিহীন ভবিষ্যৎহীন ভালোবাসার সমাপ্তি হয়তো কেবলমাত্র আমার মৃত্যুতে। একটা পাগল অবুঝ মন নিয়ে জন্মেছিলাম, সেই অশান্ত অতৃপ্ত মন নিয়েই পৃথিবী থেকে ফিরে যাব। ভয় নেই, তোমার কোনো ভয় নেই। প্রেতাত্মা হয়ে তোমাকে ভয় দেখাবো না, বরং স্বর্গ যদি থেকে থাকে, সে স্বর্গের দরজায় বসে তোমার জন্য অপেক্ষা করব। কবে তুমি জঙ্গলের গন্ধ মেখে রাধাচূড়ার পুষ্পস্তবকে সেজে সেই দারুণ দরজায় এসে পৌঁছবে, তার দিন গুনব। आदर जेनो इति तुम्हार सुगत। प्यार तुम्हें कितना करते हैं, प्यार तुम्हें कितना करते हैं, तुम ये समझ नहीं पाओगे, तुम ये समझ नहीं पाओगे। जब हम ना होंगे तो पिहरवा, जब हम ना होंगे तो पिहरवा। बोलो क्या कब आओगे, बोलो क्या कब आओगे। मोरा सैया मुझसे बोले ना, मोरा सैया मुझसे बोले ना। পরে চিঠিটা খুললাম, খুলেই পড়তে শুরু করলাম। আমার ভিতরে উত্তেজনা বাড়ছিল, সঙ্গে ঔৎসুক্যও। আমার মারিয়ানা, কি বলে ধন্যবাদ দেব জানি না। ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করতে মন চায় না, তার চেয়ে কৃতজ্ঞতা জানানোই ভালো। কৃতজ্ঞতায় মন নুয়ে আছে। তুমি আজ আমায় যা দিয়েছ তা তোমার কাছে অকিঞ্চিতকর হয়তো, কিন্তু আমার কাছে তার কি দাম তুমি তা কোনো দিনও জানবে না। তোমার কাছে এই দানের কণা মাত্র মূল্য থাকলে আমার গর্ব হতো, তাহলে জানতাম বরাবর তোমার কাছে শুধু চাইনি, বদলে কিছু দিতেও পেরেছি। জেনে আনন্দিত হতাম যে আমার কাছ থেকেও তোমার কিছু নেওয়ার ছিল। আমি জানি জীবনের যেসব বড় বড় পাওয়া সমস্ত শরীর মনকে এক স্বর্গীয় দ্যুতিতে ভরে দিয়ে যায়, যার রোমাঞ্চ সমস্ত শরীর সমস্ত সত্তা বারে বারে শিহরিত হয়। সেই সব অনুভূতির স্বীকৃতি একটি দুটি গল্প লিখে দেওয়া যায় না, হয়তো তার স্বীকৃতি কিছু দিয়েই দেওয়া যায় না। তার চেয়ে নিজের মনে মনে নিজের একাকিত্ব, নিজের শীতার্ত দিনগুলি সেই সব দুর্মূল্য মুহূর্ততর উষ্ণতার স্মৃতি দিয়ে আজীবন ভরিয়ে রাখাই ভালো। তোমাকে যতদিন দেখছি তুমি বরাবর আমাকে বলে এলে তুমি খারাপ, তুমি ভীষণ খারাপ। আমি জানি না খারাপ বলতে তুমি কি বোঝো। আমার সর্বস্ব বিলানো ভালোবাসাটাই কি খারাপত্বের নিদর্শন? যেটা সত্যি
সেটা সত্যি। সত্যির সূর্যটাকে চোখের সামনে দুহাত তুলে কি বেশি দিন আড়ালে রাখা যায়? এই সত্যিটাকে স্বীকার করা সম্বন্ধে বোধহয় তোমার কোনো কিছু করণীয় নেই, এর জন্য তোমার কোনো দুঃখও নেই। শুধু মাঝে মাঝে আমাকে খারাপ বলেই আমার প্রতি তোমার সব কর্তব্য শেষ। দুঃখ যা পাবার তা আমাকে একাই পেতে হয়। এই সূর্যের মতো সত্যিটাকে অনুক্ষণ মিথ্যা বলে প্রতিপন্ন করতে গিয়ে নিজেকে আমি প্রতি মুহূর্তে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছি, অথচ তা তুমি কোনো দিনও চোখ দিয়ে দেখলে না। তোমাকে বরাবর চিঠিতে বা অন্যভাবে যা বলেছি, আমার শারীরিক সত্তাও মাঝে মাঝে আবেগের সঙ্গে সে কথাই বলতে চায়। সেই সত্তারও একটা নিজস্ব ভাষা আছে। তোমাকে এক মুহূর্ত বুকে জড়িয়ে ধরে সে যদি এতদিনের শীতল তপস্যার শৈত্যকে উষ্ণ করে নিতে পারে, তাতে তোমার এত তীব্র আপত্তি কেন? মারিয়ানা, আমি জানি যে তুমিও আমাকে ভালোবাসো এক বিশেষভাবে। আমি অন্তরে অন্তরে তা নিশ্চয়ই জানি। আমি যে জানি সে কথা তুমিও জানো। যদি আমরা দুজন দুজনকে ভালোই বাসি, তবে এক মুহূর্তের জন্যে আমার বুকে আসতে তোমার এত সংকোচ কিসের? ভয় কিসের? কিসের তোমার এই দুর্বোধ্য অপরাধ বোধ? আমি জানি না তুমি কোনোদিন আমাকে বুঝবে কিনা। ভরসা নেই বুঝবে বলে। আজ অথবা কাল, শিগগিরই অথবা কিছুদিন বাদে তুমি কাউকে বিয়ে করবে। তখন আমার চোখের সামনে থেকে কত দূর চলে যাবে তুমি। রাতের অন্ধকারে চিৎকার করে কেঁদেও তোমার সাড়া পাবো না। তুমি তখন তোমার স্বামীর বুকে শুয়ে থাকবে। তোমার স্বামীর সঙ্গে আমি কিরকম ব্যবহার করব আমি বুঝতে পারি না। আমায় হাসতে হবে, তার সঙ্গে মিশতে হবে, তার কাছে সবসময় গোপন থাকতে হবে, লুকিয়ে রাখতে হবে আমার এই রক্তক্ষরা বঞ্চিত হৃদয়টাকে। যে মারিয়ানা আমার সবকিছু, সেই মারিয়ানারই সে চিরদিনের মালিক হয়ে যাবে। তার শরীরের, তার মনের, তার যা কিছু আছে সব কিছুর। সে যে কে তা আমি এখনো জানি না। সে তখন আমার সামনে ঘুরবে ফিরবে, আস্ফালন করবে, বীরত্ব দেখাবে, আমারই সামনে বসে আমার সমস্ত সুখ চিবিয়ে চিবিয়ে খাবে। অথচ আমি আমার রাইফেলে হাত ছোঁয়াতে পারবো না, ভাবতে পারি না। জানি না সে আমার চেয়ে কত গুণ ভালো হবে, এবং এ জন্মে কি করলে আমি তার মতো হতে পারতাম তাও জানি না। আমি তো একজন সামান্য মানুষ, সে হয়তো অসামান্য হবে। আমার সমস্ত অসামান্যতা তো শুধু আমার এই অবিশ্বাস্য ভালোবাসারই মধ্যে। জানি না বিয়ের পর পর সেই মানসিক ও শারীরিক আনন্দের মধ্যে আমার কথা হয়তো তোমার আর মনেই পড়বে না। তবু ভাবি, হয়তো ঘোর কেটে গেলে, 2-1 বছর পেরিয়ে গেলে, তখন হয়তো তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে সুগত বলে একজন অনেক দোষে দোষী সাধারণ লোক এসেছিল, যাকে তুমি তোমার চোখের অনুপ্রেরণায় একজন মানুষের মতো মানুষ করে তুলতে পারতে, তাকে একজন বড় লেখক করতে পারতে, তাকে তুমি বাঁচাতে পারতে। সে তোমাকে তার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী সকলের চাইতে বেশি ভালোবেসেছিল। তাকে তুমি 2 হাত দিয়ে যতই মানা করো না কেন, তবু সে কালবৈশাখী ঝড়ের মতোই একসময় তোমার জীবনে এসেছিল। সে তোমার সমস্ত শরীরে, মনে স্বর্ণলতার মতো ভালোবাসার নরম আঙুল ছুঁয়েছিল। হয়তো একদিন এই কথা তুমি বুঝতে পারবে, কিংবা জানি না, হয়তো এ কথা কোনো দিনও বুঝবে না। তুমি যেদিন বিয়ে করবে, সেদিন আমি কি করব জানি না। সেদিন আমি এমন কিছু নিশ্চয়ই করব না যাতে তোমার আনন্দটা মাটি হয়, যাতে তোমার অসম্মান হয়, যাতে তুমি অপ্রতিভ হও। অন্তত তেমন কিছু আমার করা উচিত নয়। কিন্তু যখনই সে কথা ভাবি, এখন থেকে কেমন অস্বস্তি লাগে,
সেদিনটার কথা ভাবতেও আমার দম বন্ধ হয়ে আসে। কাল আমি সারা রাত ঘুমোতে পারিনি। সারা রাত কেবল সেই মুহূর্তটির কথা ভেবেছি আর ভালো লাগায় ভরে গেছি। শুয়ে শুয়ে তোমার কথা ভেবেছি। আমি যে অনুভূতিকে আমার পরম সম্মান বলে মনে করেছি, তাকে তুমি তোমার অসম্মান বলে ভুল করনি তো? ভেবেছি আর ভয় পেয়েছি। আমি সজ্ঞানে কোনোদিন তোমাকে অসম্মান করবার কথা ভাবতেও পারি না। যদিও তুমি আমাকে কোনোদিনও সম্মান দাওনি, আমাকে বরাবর ভুলই বুঝেছ। তুমি যা দিয়েছ আমাকে, তোমার যা হারিয়েছে, তা তোমার অসীম ভাণ্ডারের এক কণা মাত্র। কিন্তু আমার শূন্য ভিক্ষাপাত্র সেই পরশ পাথরের এক কণায় সোনা হয়ে গেছে, সত্যি সোনা হয়ে গেছে। মারিয়ানা, আমার সকলকে শুনিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমাকে যে যাই বলুক, মারুক, বকুক, আমাকে অপমান করুক, অসম্মান করুক, সমস্ত পৃথিবী আমার বিরুদ্ধে দাঁড়াক, তবু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি সমস্ত পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে ভালোবাসি। প্রতিবারের নিঃশ্বাসের সঙ্গে আমি তোমায় নতুন করে ভালোবাসি। ইতি তোমার সুগত। পুনশ্চ তুমি শিরিনবুরু পৌঁছবার আগেই হয়তো আমার এই চিঠি সেখানে পৌঁছে তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকবে। চিঠি দুটি পড়া শেষ করে বাংলোর হাতায় চেয়ে ভাবছিলাম যে মনে মনে আমি আদৌ এই আকস্মিকতার জন্য তৈরি ছিলাম না। যা শুনেছি মারিয়ানার টুকরো টুকরো কথায়, তাতে ভদ্রলোকের আপাত দৃষ্টিতে দুঃখ পাওয়ার মতো কিছুই নেই। শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, অর্থ আছে, যশ আছে, বিশ্বস্তা ও সুন্দরী স্ত্রী আছে। তবুও কেন দুঃখ, এত দুঃখ? কে জবাব দেবে? পিয়া তোরা कैसा अभिमान, अभिमान पिया तोरा कैसा अभिमान, सघन सवन लाई कदम बहार, मथुरा से डोली लाए चारों कहार, सघन सवन लाए कदम बहार, मथुरा से डोली लाए चारों कहार, नहीं आए नहीं आए केसरिया बलमा हमार, अंगना बड़ा सुनसान,
पिया तोरा कैसा अभिमान अभिमान पिया तोरा कैसा अभिमान। टोरी बस्तीते भालो दुर्गा पुजो है। रुमांडी थेके जंगले जंगले एक रास्ता लातेहार गिये पौंछेछे। लातेहार थेके टोरी जिपेও से पथे अत्यंत कष्ट करे जेते हय। सुमिता बौदी फिरे एसेछेन, ताई घोषदा अष्टमी पुजोर दिन भोरबेला बौदीके निये रुमांडीते एलेन। जासवंतके आगेई खबर पाठिয়েছিলেন बौदी। जासवंत एसे हाजिर हलो। कलकाता थेके बौदी आमार एवं जासवंतेर जन्य धुती और तसरे पांजाबी बानिये এনেছেন। बोललेन, पड़ो शिगगिरी, चान करे एसे पड़ो। आज सकाले बीराष्टमीर अंजलि दिते जाबो टोरीते, चाँदोया टोरी। जासवंत सम्बन्धे आमार काछे घोषदा जतई बलि कपचान ना केन, बौदिर काछे एकेबारे चुप। घोषदा जेन स्त्रैण। शुधुमात्र सेई जन्यई नय, सुमिता बौदिर एमन एकटा व्यक्तित्व छिलो जे उनी जा करेछेन ता जे खाराप कखनो होते पारे ता कारोर पक्षे मने कराई असम्भव छिलो। आमी आर जासवंत जगाई माधाई दुई भाइयेर मतो चान करे धुती पांजाबी पड़लाम। जासवंत बोल्लो, अरे यार, मैं चल नहीं सकता है धोती पहन के, आज हमारा नाक ही टूट जाएगा। बेश देखाচ্ছে কিন্তু जासवंतके कापालिक कापालिक। रिजु अर्जुन गाछेर मतो शरीर, माथाय लाल सिঁদুরের फोঁটা। बौदी पड़िয়ে दिएছিলেন गतकालेर डाल्टनगंजेर पुजोर सिঁদুর। सकाले आमरा शुधु एक कप करे चा खेलाम। बौदिर निर्जला उपवास अंजलिर आग पर्यन्त। जासवंत धुती हाँटुर ऊपर तुले जिपे स्टियारिंगे बसलो। जीप छाड़ार आगे आमार बंदूकटा निये पेछनेर सीटे आमार ओ घोषदार मध्य दिल। आमाके जासवंत आगे थाकते बारण करेछिलो जे घोषदा बौदीके सेदिनेर सेई गुलिर घटनार कथा जेन ना बली। घोषदा जासवंतके बोललेन, अंजलि दिते जाच्छो, आबार बंदूक किसेर? मायेर काछे जाच्छो, ताओ कि एकटु शांत सभ्य हये जेते पारो ना? जासवंत घाड़ घुरिए बोल्ल, आज जे महाष्टमी घोषदा, मा जे शक्तिदायिनी, आज बीरेर दिन, मार काछे जाচ্ছি বলে তো বন্দুকটা নিলাম। भारी चमत्कार अंजलि दिलाम टोरीते। अन्य एक कागज कोम्पानिर फरेस्ट अफिसार मिहिर बाबू ओखानेई थाकेन। तार संगे आलाप हलो। अंजलिर पर तार बाड़ीते चा जल खाबार ना खाइए छाड़लेन ना। भारी भालो लागलो এই পুজোর পরিবেশ। এই পুজো অনাড়ম্বর আন্তরিকতায় পরিপূর্ণ। কলকাতার অ্যাম্প্লিফায়ারের কর্কশ চিৎকার নেই, বিকারগ্রস্ত ও ন্যাক্কারজনক কুৎসিত অঙ্গভঙ্গি নেই। এখানে মা দশভুজা নিজের মহিমায় স্মিত হাস্যে ভক্তবৃন্দের সামনে আসেন। लातेहारे एसे काछारिर सामने पंडितेर दोकानेर एक प्रस्थ मिष्टि खावा हलो। तारपर आबार रुमांडी।
পথে সুমিতা বৌদি বললেন, ফিরে হয়তো দেখবো মারিয়ানা এসে গেছে, ওকে আনতে গেছে ড্রাইভার, অনেকক্ষণ হলো। বৌদি লুচি ভাজলেন, সকালের জল খাবার, সঙ্গে আলুর তরকারি ও আচার এবং প্রসাদী সন্দেশ। আলু এই রোমান্ডিতে একটি দুষ্প্রাপ্য জিনিস। আলুর তরকারি একটা অতি বড় মুখরোচক খাওয়া এখানে। বাইরে বসে আমরা গল্প করতে করতে খেলাম। রীতিমতো শীত পড়ে গেছে, কলকাতার ডিসেম্বরের চেয়েও বেশি। সবসময় প্রায় গরম জামা গায়ে পরে থাকতে হয়। রোদে বসে থাকতে ভারী আরাম। রোজ পেছনের কুয়োতলায় অন্তর্বাস পরে বসে রামধনিয়াকে দিয়ে সর্বাঙ্গে কারুয়া তেল মর্দন করাই। তারপর ঝপঝপিয়ে বালতি বালতি ঠান্ডা কুয়োর জল ঢেলে দেয় রামধনিয়া ওখানেই। কি আরাম যে লাগে কি বলবো। প্রথম প্রথম অমন বাইরে বসে খালি গায়ে তেল মাখতে লজ্জা করত খুব। লজ্জার চেয়েও বড় কথা, সংস্কারে বাধ্য। খালি গায়ে বাইরে খোলা আকাশের নিচে ফুরফুরে হাওয়া লাগলে গায়ে সুরসুরি লাগত, রোদ পড়লে গা চিরচির করত। জাসবন্তী বলে বলে এবং সবসময় আমার পেছনে লেগে লেগে খোলা জায়গায় চান করার অভ্যাস করিয়েছে। জাসবন্ত ধমক দিয়ে বলেছে, তুমি কি মেয়ে মানুষ, লোকের সামনে অথবা উদম জায়গায় গা খুলতে পারো না? জাসবন্ত নিজে নির্বিকার চওড়া পাথরের মতো বুকে একরাশ কোঁকড়া চুল, সরু কোমর, দীর্ঘ গ্রীবা, মাথা ভরা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, সযত্নে বর্ধিত পাকানো গোঁফ, পা থেকে মাথা অবধি কোথাও কোনো খুঁত নেই। পুরুষের সংজ্ঞা যেন, কোন রকম সংস্কারের বালাই নেই। তাছাড়া অমন সুপুরুষ চেহারাতে ওকে সবকিছু করাই মানায়। জাসবন্ত বলছিল, কুটকুটে যাবে শিকারে। কুটকু ব্লকে চিফ কনজারভেটর বাইরের কাউকে বড় একটা শিকার টিকার করতে দেন না। জাসবন্ত পারমিট বের করবে ডিসেম্বরে। তখন মারিয়ানার বন্ধু সুগত শিকারে আসবেন। তাই মারিয়ানার অনুরোধে জাসবন্ত ওই সময় শিকারে বন্দোবস্ত করেছে কুটকুতে। মারিয়ানার কথা আলোচনা হচ্ছে, এমন সময়ই মারিয়ানা এসে পৌঁছল। সে এসেই ফিসফিস করে শুকনো মুখে আমার কানে কানে শুধল, কোনো চিঠি পেয়েছেন আমার বইয়ের মধ্যে? আমি যেন ভালো করে জানি না এমন ভান করে বললাম, হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম বটে, তার জন্য আপনারই নাম লেখা ছিল, থাকলে সেই বইয়ের মধ্যেই আছে যেখানে ছিল। মারিয়ানা উদ্বিগ্ন চোখে বলল, আছে? ওর চোখ দেখে বুঝতে পারলাম ও আমার মুখ দেখে বুঝতে চাইছে চিঠি দুটি আমি পড়েছি কিনা। আমি পাকা জোচ্চোরের মতো বললাম, ভয় নেই, চিঠি পড়িনি আমি, পরে চিঠি পড়ার মতো অসভ্য কৌতূহল আমার নেই। মনে হলো বিশ্বাস করলো কথাটা। তারপর আমাদের কাছে না বসে সুমিতা বৌদির কাছে যাবার ছুতোয় আমার ঘরের টেবিল হাতড়ে চিঠি দুটো বের করলো, নিশ্চয়ই বইটার মধ্যে থেকেই। তারপর মানুষ চোখে দেখতে পেলাম ওর হাত ব্যাগের মধ্যে লুকিয়ে ফেললো চিঠি দুটো। বেশ কাটলো অষ্টমীর দিনটা। হাসি, গান, হৈ হুল্লোড়, তাস খেলা, দাবা খেলা, কোনো খেলাই বাকি রইল না। সন্ধে নামতে না নামতেই বেশ হিম পড়তে লাগলো। রামধনিয়াকে ডেকে জাসবন্ত বড় বড় সলাই গাছের গুঁড়ি এনে বাংলোর হাতায় জ্যাকারান্ডা গাছের গোড়ায় আগুন ধরালো। আমরা সকলে আগুনের চারপাশে বসলাম গোল হয়ে। আমাদের পিড়াপিড়িতে মারিয়ানা গান শোনাতে রাজি হলো, কিন্তু গান শুরু করার আগেই বাংলোর গেট দিয়ে গ্রামের একটা কুকুর প্রাণপণে দৌড়ে ভিতরে ঢুকলো এবং পেছনে পেছনে আরেকটি কুকুর তার চেয়েও জোরে ধাওয়া করে ঢুকলো এবং দুজনেই আমাদের থেকে প্রায় ৭৫ গজ দূর দিয়ে কোনাকুনিভাবে হাতাটাকে পেরিয়ে কাঁটাতারে বেড়া টপকে আবার বাংলোর বাইরে জঙ্গলে চলে গেল। জাসবন্তকে দেখলাম উঠে দাঁড়িয়েছে। কুকুর দুটো অদৃশ্য হতেই বলল, শালার তো বড় সাহস। ঘোষদা শুধলেন, কোন শালার?
যশবন্ত বলল, চিতাটার একেবারে ভর সন্ধ্যায় বাংলোর সীমানায় ঢুকে কুকুর তাড়ায়। আমরা সমস্বরে বললাম, পেছনেরটা চিতা নাকি? যশবন্ত বলল, তা নয় তো কি, দৌড়ানোর ঢং দেখে বুঝতে পারলে না? চিতার চাল আলাদা। চিতা আর কুকুরের উত্তেজনাপূর্ণ আলোচনা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে গেটের কাছে দেহাতি চাদরে মাথা ঢাকা একটি মূর্তি এসে দাঁড়ালো। শরীরের গড়ন দেখে মনে হয় চেনা চেনা। এমন সময় চিতাটা যেমন করে কুকুরটাকে তেড়ে গিয়েছিল, প্রায় অমন করেই যশবন্ত লোকটার দিকে ধেয়ে গেল এবং তাকে ধাওয়া করতে দেখেই লোকটাও ঊর্ধ্বশ্বাসে সুহাগী গ্রামের দিকে দৌড়ল। কিন্তু যশবন্ত বসুর সঙ্গে দৌড়ে পারে এমন লোক এ তল্লাটে বেশি নেই। একটু গিয়েই যশবন্ত মোড়ের মাথায় লোকটাকে ধরে ফেলল। তারপর চাদর মোড়া অবস্থায় তাকে রাস্তার ধুলোয় ফেলে লাথি, কিল, চর, ঘুষি মারতে লাগলো। লোকটির আর্তস্বর শরতের রাতে বন পাহাড় মথিত করে তুলল। গলার স্বর শুনে মনে হলো ওই টাবরের ছেলে আসোয়া। কিন্তু হঠাৎ যশবন্ত এমন করে মারছে কেন? আমি দৌড়ে গেলাম, কিন্তু ফলে দু একটা ঘুষি খেলাম মাত্র। তাকে থামাই আমার এমন সাধ্য কি? এমন সময় সুমিতা বৌদি এসে যশবন্তকে প্রায় আক্ষরিকভাবে জড়িয়ে ধরলেন এবং সেই ফাঁকে আসোয়া মাটি থেকে উঠে চাদরটা কুড়িয়ে নিয়ে অলিম্পিক স্প্রিন্টারের গতিতে সুহাগী বস্তির দিকে পালালো। সুমিতা বৌদি বললেন, লোকটা কেমন করে মারছিলে কেন? যশবন্তকে খুব উত্তেজিত দেখালো। ও বলল, বলবো না, কারণ ছিল বলেই মারছিলাম। আমাকে কিছু না বললেও বুঝলাম সেদিনের সেই গুলি ঘটিত ব্যাপারে ওরও কোনো হাত ছিল। ও হয়তো জগদীশ পাণ্ডেদের ইনফর্মার। জুম্মান রাতে পোলাও রেঁধেছিল। পোলাও এবং পাঁঠার মাংসের লাব্বা, সঙ্গে তক্কর, রায়তা বানিয়েছিলেন বৌদি। জুম্মান সত্যি অনেক পদ রাঁধতে জানে। খাসির যে কত পদ রাঁধে তার ইয়ত্তা নেই। চাঁব, চৌরি, লাব্বা, পায়া, কোরমা, কাবাব, কলিজা, কবুরা, শরীরের বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন রান্না। এই খাওয়ার ব্যাপারে স্থানীয় লোকদের মধ্যে নানা রকম সংস্কার আছে। আমার বন্দুক কেনার পরপরই একটি বুড়ো ট্রাক ড্রাইভার, যার সঙ্গে আমার জানাশোনা ছিল, এসে একদিন আমাকে বলল, হুজুর, আপ কবি ভাল মারনে সে উসকা কবুরা মুঝে দিজিয়েগা, গুস্তাকি মাফ কিজিয়েগা হুজুর। অর্থাৎ আমি যদি কখনো ভাল্লুক মারি তাহলে ভাল্লুকের শরীরের এক বিশেষ অংশ যেন তাকে দিই। এ কেমন বেয়াদপি আবদার! আবদার শুনে বুঝলাম না রাগ করব কি করব না। জুম্মান দেখি মুখ নিচু করে আছে। আমার মনে হলো ও হাসি চাপার চেষ্টা করছে। আমার সামনে হেসে ফেললে বেয়াদপি হবে বলে আপ্রাণ হাসি চাপার চেষ্টা করছে। লোকটা চলে যেতে আমি জুম্মানকে ডেকে শুধালাম, লোকটি এমন অনুরোধ কেন করল? ভাল্লুকের কবিরা কি কোনো ওষুধে লাগে? জুম্মান মাথা নিচু করেই বলল, না হুজুর, ভাল্লুকের কবিরা খেলে কমজোরি মানুষও একদম মস্ত হয়। এই ড্রাইভারের বয়স 70, কিন্তু 6 মাস হলো তৃতীয় পক্ষের বউ ঘরে এসেছে। বউয়ের বয়স 25। সেদিন মনস্থ করেছিলাম একটা নিদারুণ পরোপকার করার জন্যও আমার অন্তত একটি ভাল্লুক মারা দরকার। আমরা খেতে বসলাম। এখনো ফায়ারপ্লেসে আগুন লাগে না। সুমিতা বৌদি বলেছিলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ অবধি ফায়ারপ্লেসে আগুন জ্বালাতে হবে, নইলে অত্যন্ত কষ্ট পেতে হবে শীতে। যশবন্ত বলল, তোমাদের নিরেট মাথা বলে সারা ঘর গরম করার জন্য মন মন কাঠ পোড়াও, তার চেয়ে আমার মতো 2 আউন্স তরল জিনিস পেটে ঢালো,
সারা রাত পেটের মধ্যে ফায়ার প্লেস নিয়ে বেড়াও। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, হুইস্কি পানি পেটে আছে, শীত করবে কি? সুমিতা বৌদি ওকে বড় বড় চোখ করে ধমকে বললেন, তোমাকে কতদিন বলেছি যে তুমি আমাদের সামনে তোমার মদ খাওয়া নিয়ে বাউধরি করবে না নির্লজ্জের মতো, আবার তুমি এমন করছো। সুমিতা বৌদির বকুনি খেয়ে জাসবন্ত যেন হঠাৎ নিভে গেল। রাতের খাওয়া দাওয়ার পর আমার ঘরে সুমিতা বৌদি আর মারিয়ানা শুলেন, আর আমার পাশের ঘরে তিনটে পাশাপাশি ফেলার নেয়ারের চৌপাইতে আমি, জাসবন্ত এবং ঘোস্তা। শুয়ে শুয়ে বাবুর্চিখানার প্যান্ট্রিতে জুম্মানের কাঁচের বাসন ধোয়ার আওয়াজ পাচ্ছিলাম। রামধনিয়া রোজকার মতো কেরোসিনের কুপি জ্বালিয়ে দড়ির চৌপায় বসে তুলসীদাস পড়ছে গুনগুন করে। এই সব শব্দ, এই সব ঘুম পাড়ানি সুর আমার মুখস্থ হয়ে গেছে। মাঝে মাঝে চিতাবাঘ, কোটরা কি চিতাল হরিণের ডাক শুনে সুহাগী বস্তির কুকুরগুলো ডেকে উঠছে। হে পর্যন্ত কোনো রাতে বড় বাঘের ডাক শুনিনি, তবে লোকে বলে নভেম্বর ও মে মাসে বাঘেদের মিলনকালে এখানে সে ডাক প্রায়ই শোনা যায়। পাশের ঘর থেকে সুমিতা বৌদি ও মারিয়ানার ফিসফিস করে মেয়েলি গল্পের গুঞ্জরণ শুনতে পাচ্ছি। পাশ ফেরার শব্দ, চুরির রিনঠিন। বাংলোর হাতায় শুকনো পাতার উপর গাছের পাতা থেকে টুপটুপিয়ে শিশির পড়ছে, তার শব্দ পেলাম। কখন যে চেতন থেকে অবচেতন এবং সেখান থেকে সুপ্ত চেতন হয়েছি জানি না। সে রাতে পোলাও মাংস বোধহয় বেশি খাওয়া হয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে কেমন দমবন্ধ দমবন্ধ লাগছে। বুক থেকে কম্বলটাকে সরালাম, চোখটা মেললাম, চেয়ে দেখি আমার ঘরের দরজাটা খোলা। জাসবন্ত বাইরের বারান্দায় কম্বল মুড়ি দিয়ে ঠান্ডার মধ্যে ইজি চেয়ারে বসে আছে একা একা। ওরও নিশ্চয় শারীরিক অস্বস্তি হচ্ছে কোনো। সদ্য ঘুম ভাঙা শরীরে এমন একটা আমেজ যে ওর সঙ্গে কথা বলে সেই আমেজটা নষ্ট করতে মন চাইছে না। শুয়ে শুয়ে বাইরের তারা ভরা আকাশ দেখতে পাচ্ছি। রাত কতটা জানি না, অষ্টমীর চাঁদ উঠেছে এক ফালি। পাণ্ডুর শিশির ভেজা জ্যোৎস্নায় বারান্দাটা ভিজে রয়েছে। একটা খাপু পাখি ডাকছে সুহাগী নদীর দিক থেকে, আর ঝিঝির একটানা গান। দেখলাম জাসবন্ত কম্বলের পাটটা খুলে ভালো করে জড়ালো কম্বলটাকে। যে ঘরে মেয়েরা শুয়েছিলেন, হঠাৎ সে ঘরের বাইরের দিকের দরজা খোলার একটা আওয়াজ পেলাম খুট করে। দুটি ঘরের মাঝে যে দরজা, সেটি বৌদিরা শোবার সময় ভেতর থেকে বন্ধ করেই দিয়েছিলেন। ঘোষদার নাক এখন বেশ জোর ডাকছে। সুমিতা বৌদির ভারী চাপা গলা শুনতে পেলাম, এই তুমি এই ঠান্ডায় এখানে বসে আছো যে? জাসবন্ত জবাব না দিয়ে বলল, আপনি এত রাতে বাইরে বেরোলেন যে একা, ভয় করল না? আমার ভয় করে না, তাছাড়া তোমার কাছে থাকলে তো ঘরেই না। জাসবন্ত বলল, বসুন, শুধু চাদর নিয়ে বাইরে এসেছেন? যান, কম্বলটা নিয়ে আসুন, আমার ঠান্ডা লাগবে না। তোমার কম্বল থেকে আমাকে একটু ভাগ দাও না, দেবে? কিছুক্ষণ চুপ করে থেকে জাসবন্ত ঘুরে বসে বলল, আচ্ছা, আপনার কথা আমি সবসময় শুনি, আপনি আমার কোনো কথা কোনো সময় শুনেন না কেন, বলতে পারেন? সুমিতা বৌদি জাসবন্তের পাশের চেয়ারটায় বসলেন, কম্বলের কোণটা নিয়ে গায়ে দিলেন, বললেন, তাই বুঝি? শুনি না, কখনোই শুনি না। তাহলে আমার কথা তুমি শোনো কেন? আমি তো তোমাকে আমার কথা শুনতেই হবে এমন কথা বলিনি। জাসবন্ত আবার অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আপনাকে ভালোবাসি বলে শুনি। আমাকে কেন ভালোবাসো? জানি না। আমার কাছে তুমি কিছু কি চাও? জাসবন্ত বলল, জানি না। সুমিতা বৌদি বললেন, তুমি জানো না, কিন্তু আমি জানি। চাইলেই তো সবকিছু পাওয়া যায় না জাসবন্ত।
আমিও কি মনে মনে কিছু চাই না কারোর কাছে? আমিই জানি আর ভগবানই জানেন। আমরা মেয়েরা আমাদের সব চাওয়া চোখের তারায় বয়ে বেড়াতে পারি, কিন্তু হয়তো ছেলেরা তা পারে না। তোমার মতো ছেলে তো তা পারেই না। আমি সব বুঝি, সবই বুঝি জসবন্ত, কিন্তু কি করব বলো? ভগবানকে সব সময় বলি, ভগবান আমাকে জোর দাও, আমি যেন কারোর কাছে ভিখারিনীর মতো কিছু চেয়ে না বসি। থামুন তো, ভৎসনার গলায় জসবন্ত বলল। আমার সামনে আপনাদের ভগবানের কথা বলবেন না। সালাকে একদিন দেখতে পেলে হতো, রাইফেলের তাক কাকে বলে দেখাতাম। সালাকে হার্ড নোচড বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিতাম। মেয়ে মাত্রই ন্যাকা, আপনিও নিজেদের ঘুঘু পাখির মতো কলজে, নিজেরা পয়লা নম্বরই স্বার্থপর। আপনাদের পক্ষেই নিজেদের খুশি মতো ভগবানের নামে সবকিছু চালানো সম্ভব। এই আমি আপনার বুকে হাত রাখছি, বলুন তো, বলুন এবারে আপনার বুকের মধ্যে আপনি কি শুনছেন? রক্ত ছলাৎ করছে কিনা বলুন। এর মধ্যে ভগবান সালার কি করার আছে আমি জানি না। আপনারা ভারী ভণ্ড, মিথ্যুক আপনারা। একটা মেয়ের চেয়ে একটা মাদি চিতাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি। তুমি একটা আস্ত পাগল। না, আমি পাগল নই। তবে তুমি কি? জানি না। এরকম করো কেন? আমার বুঝি কষ্ট হয় না? হয় না, আপনার কিছুই হয় না। আপনি অদ্ভুত। বেশ, তাহলে তাই। আমার প্রতি অবিচার করো না জসবন্ত, ঠিক আছে? তারপর আবার অনেকক্ষণ চুপ করে থাকলো দুজনে। একটা প্যাঁচা ডাকতে ডাকতে উড়ে গেল, অন্ধকার থেকে আরো অন্ধকারে। হঠাৎ সুমিতা বৌদি জসবন্তের মাথার একরাশ চুল হাত দিয়ে এলোমেলো করে দিয়ে ওর গালের সঙ্গে গাল ছুঁয়ে বসে রইলেন। আমার সেই সাহান্ধ্যকারও মনে হলো জসবন্তের সারা শরীরে যেন কেমন একটা শিহরণ খেলে যেতে লাগলো। জসবন্ত বৌদির হাত দুখানি এক টানে নিয়ে নিজের হাতে মুঠি করে ধরল। তারপর হাতের তেলো দুটি ওর ঠোঁটে কয়েকবার ঘষল। অনেকক্ষণ নিজের হাতে সুমিতা বৌদির হাত দুটি ধরে রাখল জসবন্ত। মনে হলো আর কখনো ছাড়বে না। কেউ কোনো কথা বলল না। হঠাৎ সুমিতা বৌদি বললেন, এই তুমি কাঁদছ? এই বোকা, তুমি কাঁদছ? ছি ছি ছি, কি বোকা, তুমি কাঁদছ? এই বলতে বলতে বৌদির গলার স্বরও কান্নায় বুঝে এলো। বৌদি জসবন্তের মুঠো থেকে হাত দুখানি ছাড়িয়ে এবার জসবন্তের মুখটি দু হাতে ধরলেন। তুমি খুব ভালো জসবন্ত, তুমি খুব ভালো। তারপর অনেকক্ষণ দুজনে চুপচাপ বসে রইল। বৌদি বললেন, আমি কি করব জসবন্ত, আমি যে পারি না। তারপর আরো অনেকক্ষণ চুপচাপ। অনেকক্ষণ পর বৌদি বললেন, কি করব বলো? লোকটার জন্য মায়া হয়। তারপর প্রায় জোর করে বৌদি জসবন্তকে ঘরে ঠেলে পাঠালেন এবং নিজে গিয়ে দুয়ার দিলেন। জসবন্ত এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পাছে আমি জেগে আছি জানতে পায়ও, তাই তাড়াতাড়ি চোখ বুজে ফেললাম। জসবন্তের মতো ছেলেও কাঁদে, এবং এমনভাবে কাঁদে ভাবা যায় না। এখানে আসার পর থেকে কত কি শিখলাম, দেখলাম। আমার জীবন কোনোদিনও বৈচিত্র্যময় ছিল না। সাহিত্যে অনেক নায়ক নায়িকার দেখা পেয়েছি, পড়েছি, কিন্তু কখনো আগে বুঝতে পারিনি যে নায়ক নায়িকারা দূরের কি কল্পনার লোক নয়, তারা সকলেই আমাদের চেনা লোক, যাদের আমরা চোখ দিয়ে পরশ করি, হাত দিয়ে ছুঁই, প্রতিনিয়ত যাদের অস্তিত্ব আমরা অনুভব করি, যারা আমাদের নিজস্ব জগতের মধ্যেই বাস করে। শক্তিমান লেখকেরা
এই নিত্যতার দৈনন্দিনতার ডালি থেকেই জাদুকরের মতো তাঁদেরই কত অন্যভাবে আমাদের কাছে উপস্থিত করেন। প্রত্যেক ঔপন্যাসিকই নিশ্চয়ই ঐশী ক্ষমতার অধিকারী। এই সঙ্গে শেষ হল আজকের গল্পবাসরের গল্পপাঠ। বুদ্ধদেব গুরুরচিত উপন্যাস কোয়েলের কাছে আজ শুনছিলেন অষ্টম পর্ব। গল্পপাঠে ছিলাম আমি আপনাদের বন্ধু দিলীপ পাল। গল্পপাঠ এবং অনুষ্ঠানটির উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামত একান্ত কাম্য। উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্র দেখা হবে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গান ও গল্প সঙ্গে দিলীপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।